আজকে আমরা যে বইটা নিয়ে যে বইটার সারসংক্ষেপ নিয়ে কথা বলতে বসেছি সেটা হলো ইয়ান রবার্টসনের লেখা দি উইনার এফেক্ট। আর এটা পড়ার পর থেকে আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছে, কেন কিছু মানুষ বারবার জেতে? ব্যাপারটা কি শুধু ভাগ্য, বা ধরুন দক্ষতা আর কঠোর পরিশ্রম, নাকি এর পেছনেও কোনো গোপন রসায়ন কাজ করছে যা আমরা খালি চোখে দেখতে পাই না? আজকের এই আলোচনায় আমরা এই ধাঁধারই সমাধান খোঁজার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হল সাফল্য আর ক্ষমতার পেছনের স্নায়ুবিজ্ঞানকে বোঝা, কিভাবে জেতার অনুভূতি আমাদের মস্তিষ্ককে বদলে দেয়, আর সেই বদলানো মস্তিষ্ক কিভাবে আমাদের আরও সাফল্যের দিকে ঠেলে দেয়, অথবা কখনো কখনো পতনের দিকেও। প্রশ্নটা দারুণ। আর এর উত্তরটা আমাদের প্রচলিত ধারণাকে অনেকটাই নাড়িয়ে দেয়। আমরা সাধারণত ভাবি সাফল্য একটা বাইরের ঘটনা, কিন্তু রবার্টসন দেখাচ্ছেন যে এটা একটা অভ্যন্তরীণ, একটা জৈবিক প্রক্রিয়া। প্রতিটা জয়, সেটা যত ছোটই হোক না কেন, আমাদের মস্তিষ্কের ভেতরে একটা ডমিনো এফেক্ট তৈরি করে। একটা জয় পরের জয়ের রাস্তা খুলে দেয়। এই চক্রটাকেই উনি বলছেন দ্য উইনার এফেক্ট। সোজা কথায়, সাফল্য নিজেই আরও সাফল্যকে ডেয়ে আনে আর কি। তার মানে এটা একটা স্নোবলের মতো। জি। পাহাড়ের ওপর থেকে ছোট্ট একটা বরফের গোলা হিসেবে শুরু হয়, আর গড়াতে গড়াতে একসময় বিশাল আকার নেয়। জি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। যখন আমরা কোনো কিছুতে সফল হই, তখন আমাদের মাথার ভেতরে ঠিক কি ঘটে? এটা কি শুধুই একটা ভালো লাগার অনুভূতি? অনুভূতির চেয়েও অনেক অনেক বেশি কিছু। এখানেই বইটির মূল বৈজ্ঞানিক ব্যাখ্যাটা লুকিয়ে আছে। যখন আমরা জিতি, আমাদের মস্তিষ্কে দুটো রাসায়নিকের বলা যায় বন্যা বয়ে যায়, টেস্টোস্টেরন আর ডোপামিন। এই নামগুলো আমাদের সবারই শোনা, কিন্তু এদের কাজটা এখানে খুব নির্দিষ্ট। এক মিনিট। টেস্টোস্টেরন একেতে আমরা সাধারণত একটু আগ্রাসী মনোভাব বা রাগারাগির সাথে যুক্ত করি। জেতার পর আত্মবিশ্বাস বাড়ার সাথে এর সম্পর্কটা ঠিক কি? হ্যাঁ, চমৎকার পয়েন্ট। দেখুন, এখানে আগ্রাসন বলতে মারামারি বা অযৌক্তিক রাগ বোঝানো হচ্ছে না, বরং এটা হলো এক ধরনের নিয়ন্ত্রিত ফোকাস, বা যাকে বলে কন্ট্রোলড অ্যাগ্রেশন। অর্থাৎ চ্যালেঞ্জ নিতে ভয় না পাওয়া, নিজের লক্ষ্যে একদম স্থির থাকা। আর ঝুঁকি নেওয়ার সাহস পাওয়া? একদম। টেস্টোস্টেরন আমাদের মনোযোগকে একটা লেজারের মতো তীক্ষ্ণ করে তোলে। আর অন্যদিকে ডোপামিন হল মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম। যখন আমরা জিতি, ডোপামিন আমাদের মস্তিষ্কে একটা পুরস্কারের সংকেত পাঠায়, যা আমাদের বলে, এই কাজটা দারুণ ছিল, এটা আবার করো। এই যে একটা আনন্দদায়ক অনুভূতি, এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। তার মানে টেস্টোস্টেরন আমাদের বলছে এগিয়ে যাও, আর ডোপামিন বলছে এই অনুভূতিটা আবার পেতে হবে। দুটো মিলে একটা শক্তিশালী চক্র তৈরি করছে। ঠিক ধরেছেন। আর এটাই একটা ফিডব্যাক লুপ তৈরি করে। টেস্টোস্টেরন আর ডোপামিনের বাড়তি মাত্রা আমাদের আরও আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত করে তোলে, যার ফলে কি হয়, পরের চ্যালেঞ্জে জেতার সম্ভাবনাও বেড়ে যায়। আর যখন আমরা আবার জিতি, এই রাসায়নিকগুলোর মাত্রা আরও বেড়ে যায়। এভাবেই স্নোবলটা বড় হতে থাকে। তাই সাফল্য শুধু আমাদের দক্ষতার প্রতিফলন নয়, এটা আক্ষরিক অর্থে আমাদের মস্তিষ্কের ওয়্যারিং নতুন করে সাজিয়ে তোলে। আচ্ছা, আমি একজন টেনিস খেলোয়াড়ের উদাহরণটা নিয়ে ভাবছিলাম। একজন খেলোয়াড় হয়তো ছোট ছোট টুর্নামেন্ট জিতে ক্যারিয়ার শুরু করে। বছরের পর বছর ধরে তার অভিজ্ঞতা, কৌশলগত অনুশীলন, এগুলো তো আছেই। আমরা কিভাবে এই জৈবিক ব্যাখ্যাটির সাথে তার সেই অভিজ্ঞতাকে মেলাবো? কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অভিজ্ঞতা নাকি মস্তিষ্কের এই রসায়ন? নাকি দুটোকে আলাদা করা সম্ভবই না? দুটোকে আলাদা করা প্রায় অসম্ভব। আর এখানেই বিষয়টা আরও মজার হয়ে ওঠে। অভিজ্ঞতা আর অনুশীলন অবশ্যই ভিতটা তৈরি করে দেয়, কিন্তু সেই ভিতের ওপর ইমারতটা গড়ে তোলে এই মস্তিষ্কের রসায়ন। ওই যে ছোট ছোট জয়, সেগুলো তার মস্তিষ্কে টেস্টোস্টেরন আর ডোপামিনের মাত্রাটা স্থিতিশীলভাবে বাড়িয়ে দেয়। ফলে সে কোর্টে আরও বেশি আত্মবিশ্বাসী থাকে, কঠিন চাপের মুহূর্তেও শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারে। যেটা বাইরে থেকে দেখে আমাদের অভিজ্ঞতা বা মানসিক দৃঢ়তা বলে মনে হয়, তার পেছনে আসলে এই শক্তিশালী জৈবিক সমর্থনটা কাজ করছে। সোজা কথায়, অভিজ্ঞতা তাকে শেখায় কি করতে হবে, আর উইনার এফেক্ট তাকে সেই কাজটা করার জন্য স্নায়বিক শক্তিটা যোগায়। বাহ! তার মানে প্রতিটি জয়, যত ছোটই হোক, শুধু আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে না, এটা আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্কের ওয়্যারিং বদলে দিচ্ছে, আমাদের পরবর্তী চ্যালেঞ্জের জন্য আরও শক্তিশালী করে তুলছে।
কিন্তু এই সব কিছুর পর আমার মনে একটা খাটকা লাগছে। এই প্রক্রিয়াটা কি সবসময়ই ভালো? বারবার জেতা বা ক্ষমতা পাওয়ার কি কোনো নেতিবাচক দিক নেই? কোনো ফাঁদ নেই এখানে? অবশ্যই আছে। আর এখানেই গল্পটা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে। ক্ষমতা আর সাফল্য একটা দুইধারী তলোয়ারের মতো। যে রাসায়নিকগুলো আমাদের সাফল্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করে, সেই একই রাসায়নিক আমাদের পতনের কারণও হতে পারে। প্রথম এবং সবচেয়ে বড় ঝুঁকিটা হল অতিরিক্ত আত্মবিশ্বাস। টেস্টোস্টেরন আর ডোপামিনের ক্রমাগত প্রবাহ আমাদের এতটাই আত্মবিশ্বাসী করে তুলতে পারে যে আমরা বাস্তবতাকে উপেক্ষা করতে শুরু করি। আমরা ভাবতে শুরু করি আমরা যা করব সেটাই ঠিক, আমরা কোনো ভুল করতেই পারি না। অর্থাৎ যে আত্মবিশ্বাসটা একসময় সাফল্যের জ্বালানি ছিল, সেটাই অতিরিক্ত হয়ে গেলে সবকিছু পুড়িয়ে দিতে পারে। ঠিক তাই। আর দ্বিতীয় ঝুঁকিটা হলো আসক্তি। ডোপামিন চক্রটা এখানে খুব বিপজ্জনক ভূমিকা পালন করে। জয়ের অনুভূতিটা এতটাই আনন্দদায়ক যে মস্তিষ্ক বারবার সেটা পেতে চায়। এটা অনেকটা মাদকের মতো কাজ করে। তাই নাকি? হ্যাঁ, মানুষ তখন শুধু জেতার জন্য কাজ করে, ক্ষমতার জন্য মরিয়া হয়ে ওঠে। তখন লক্ষ্যটা আর বড় থাকে না, ক্ষমতা ধরে রাখাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। সারসংক্ষেপটাতে একটা বিষয় পড়ে আমি বেশ অবাক হয়েছি। সেখানে বলা হয়েছে ক্ষমতা মানুষের সহানুভূতি কমিয়ে দেয়। এটা তো আমরা প্রায়ই কথায় কথায় বলি, কিন্তু এর পেছনেও যে একটা জৈবিক কারণ আছে, মস্তিষ্ক যা আক্ষরিক অর্থে বদলে যায়, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তার মানে কি সফল হওয়ার পথে আমরা ধীরে ধীরে অন্যের প্রতি অনুভূতিহীন হয়ে পড়ি? আপনার পর্যবেক্ষণটা একদম সঠিক, এবং এটা সত্যিই একটা চিন্তার বিষয়। গবেষণায় দেখা গেছে, যখন একজন ব্যক্তি নিজেকে ক্ষমতাবান মনে করে, তখন তার মস্তিষ্কের সেই অংশ যা আমাদের অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করে, এমপ্যাথি। হ্যাঁ, সেই অংশের কার্যকারিতা কমে যায়। একে বলা হয় এমপ্যাথি ডেফিসিট বা সহানুভূতির ঘাটতি। তারা নিজেদের লক্ষ্য এবং ইচ্ছাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই কারণেই অনেক সময় দেখা যায় খুব সফল বা ক্ষমতাবান ব্যক্তিরা এমন সিদ্ধান্ত নেন যা অন্যের জন্য ক্ষতিকর, কিন্তু তারা সেটার গুরুত্ব বুঝতে পারেন না। তাদের মস্তিষ্ক এমনভাবে পরিবর্তিত হয় যে তারা ভাবে সাধারণ নিয়মকানুন তাদের জন্য নয়, তারা নিজেদের একটা আলাদা জগতে বাস করতে শুরু করে। তার মানে ক্ষমতা আক্ষরিক অর্থেই আমাদের অন্ধ করে দিতে পারে। যে কারণে একজন সিইও হয়তো হাজার হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত খুব সহজে নিতে পারেন, অথবা একজন রাজনীতিবিদ এমন আইন পাশ করেন যা সাধারণ মানুষের ওপর বিশাল প্রভাব ফেলে, কিন্তু তারা সেটার মানবিক দিকটা হয়তো অনুভবই করতে পারেন না। বিষয়টা অনেকটা সেরকমই। যদি সহানুভূতি এবং আত্মনিয়ন্ত্রণের মতো গুণাবলী দিয়ে এর ভারসাম্য রক্ষা না করা হয়, তাহলে এই ক্ষমতা দুর্নীতি, অনৈতিক আচরণ এবং শেষ পর্যন্ত পতনের দিকে ঠেলে দেয়। ইতিহাস তো এমন উদাহরণে ভরা, তাই না? তা তো বটেই। এই সব কিছুর পর আমার মনে আরেকটা প্রশ্ন আসছে। আমরা তো শুধু নিজেদের মস্তিষ্কের রসায়ন নিয়ে চলি না, আমরা একটা সমাজে থাকি। আমাদের পরিবেশ, আমাদের সুযোগ সুবিধা, এগুলোর কি কোনো ভূমিকা নেই এই উইনার ইফেক্টে? নাকি এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ উইনার এফেক্ট কোনো ভ্যাকিউম বা শূন্যস্থানে কাজ করে না। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ নির্ধারণ করে দেয় এই জৈবিক চক্রটা কতটা শক্তিশালী হবে। একজন ব্যক্তি যদি এমন পরিবার বা সমাজে বড় হয় যেখানে তাকে ক্রমাগত উৎসাহ দেয়া হয়, ছোট ছোট সাফল্যের জন্য স্বীকৃতি দেয়া হয়, তার মধ্যে উইনার এফেক্ট তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে প্রতিকূল পরিবেশে বা যেখানে সুযোগের অভাব, সেখানে অসাধারণ প্রতিভাও হয়তো বিকশিত হওয়ার আগেই হারিয়ে যায়। সাপোর্ট সিস্টেম এখানে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। তার মানে সুযোগ এবং পরিবেশের সমতা না থাকলে উইনার এফেক্ট স্বাভাবিকভাবেই সমাজের একটি নির্দিষ্ট সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। এটা তো সামাজিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলতে পারে। একদম। আর সামাজিক মর্যাদার প্রভাব তো আরও গভীর এবং চমকপ্রদ। বইটির সারসংক্ষেপে অস্কার বিজয়ীদের আয়ু নিয়ে একটি গবেষণার কথা বলা হয়েছে, যা শুনলে অবাক হতে হয়। গবেষণায় দেখা গেছে, যারা অস্কার জিতেছেন তারা শুধু মনোনীত হওয়া শিল্পীদের চেয়ে গড়ে প্রায় 4 বছর বেশি বাঁচেন। 4 বছর? বলেন কি? এটা তো অবিশ্বাস্য। তার মানে সামাজিক স্বীকৃতি বা স্ট্যাটাস শুধু আমাদের মনকেই ভালো রাখে না, এটা আমাদের আয়ু নির্ধারণ করে দিতে পারে। এটা তো ভাবাই যায় না। ঠিক তাই। কারণটা হলো এই বিরাট সামাজিক স্বীকৃতি আমাদের দীর্ঘমেয়াদী মানসিক চাপ
বা ক্রনিক স্ট্রেসটাকে বলে সেটা নাটকীয়ভাবে কমিয়ে দেয়। আর আমরা তো জানি মানসিক চাপ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে হৃদযন্ত্র পর্যন্ত সব কিছুর উপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলে। আচ্ছা। অর্থাৎ জেতার সামাজিক স্বীকৃতি আমাদের শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখছে। এখানে অস্কার জেতাটা শুধু একটা পুরস্কার নয়, এটা একটা জৈবিক রক্ষা কবচের মতো কাজ করছে। এটা প্রমাণ করে আমাদের সামাজিক অবস্থান আমাদের স্বাস্থ্যের উপর কতটা সরাসরি প্রভাব ফেলে। অসাধারণ। তাহলে পুরো আলোচনার পর আমরা দুটো দিক দেখলাম। একদিকে জেতার ফলে তৈরি হওয়া জৈবিক চক্র আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়, এমনকি আমাদের আয়ুও বাড়াতে পারে। অন্যদিকে সেই একই ক্ষমতা আমাদের অহংকারী, সহানুভূতিহীন এবং আসক্ত করে তুলতে পারে। তাহলে তাহলে উপায় কি? রবার্টসনের মতে সত্যিকারের সাফল্য বা স্বাস্থ্যকর জয় বলতে ঠিক কী বোঝায়? কিভাবে আমরা এই ক্ষমতার ফাঁদ এড়াতে পারি? এখানেই রবার্টসন আলোচনার শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধান দিয়েছেন। তার মতে প্রকৃত এবং টেকসই সাফল্য আসে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সামাজিক দায়িত্বের মধ্যে একটা ভারসাম্য রক্ষার মাধ্যমে। অর্থাৎ সাফল্য শুধু নিজের জন্য নয়, ক্ষমতাকে যদি শুধু নিজের অহংকার মেটানোর জন্য ব্যবহার করা হয় তাহলে সেই সাফল্য ক্ষণস্থায়ী হতে বাধ্য। কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস আর সহানুভূতির অভাব একসময় তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং তার সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হতে শুরু করে। তাহলে মূল কথাটা হলো ক্ষমতাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা, কিন্তু এর দ্বারা নিজে চালিত না হওয়া। একেবারে ঠিক। প্রকৃত বিজয়ীরা বোঝেন যে ক্ষমতা একটা দায়িত্ব। তারা উচ্চাকাঙ্ক্ষী হন, কিন্তু একই সাথে তাদের মধ্যে সহানুভূতি এবং জবাবদিহিতাও থাকে। তারা অন্যদের কথা শোনেন, ভিন্ন মতকে সম্মান করেন এবং নিজের ক্ষমতার সীমা সম্পর্কে সচেতন থাকেন। এই ভারসাম্যই তাদের সাফল্যকে দীর্ঘস্থায়ী করে তোলে। যারা নিজের উন্নতির পাশাপাশি অন্যের বা সমাজের জন্য কাজ করেন, তাদের সাফল্য অনেক বেশি অর্থবহ এবং টেকসই হয়। অহংকার চালিত ক্ষমতা হয়তো স্বল্প মেয়াদে আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, কিন্তু সহানুভূতি আর মশগুলিয়াত বোধের ভিত্তি ছাড়া সেই চূড়ায় টিকে থাকা প্রায় অসম্ভব। চমৎকার যে আলোচনা। তাহলে আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা কয়েকটি মূল বিষয় শিখলাম। প্রথমত, আমাদের প্রতিটি জয়, যত ছোটই হোক, শুধু আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে না, এটা আক্ষরিক অর্থে আমাদের মস্তিষ্কের ওয়্যারিং বদলে দিচ্ছে, আমাদের পরবর্তী চ্যালেঞ্জের জন্য আরও শক্তিশালী করে তুলছে। দ্বিতীয়ত, এই সাফল্যের চক্র একবার শুরু হলে তা স্নোবলের মতো বাড়তে থাকে। তৃতীয়ত, ক্ষমতা একটা বিপজ্জনক নেশা হতে পারে যা আমাদের সহানুভূতি কমিয়ে দেয় এবং ভুল পথে চালিত করতে পারে। এবং সবশেষে, দীর্ঘমেয়াদী এবং অর্থবহ সাফল্যের চাবিকাঠি হল উচ্চাকাঙ্ক্ষার সাথে সহানুভূতি এবং দায়িত্ববোধের ভারসাম্য রক্ষা করা। একদম ঠিক। এই মূল ধারণাগুলোই বইটির সারমর্ম। আর এর ওপর ভিত্তি করে শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে। নিশ্চয়ই। আমাদের পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, সাফল্যের এই শক্তিশালী চক্রটি কিন্তু বড় কোনো ধামাকা দিয়ে শুরু হয় না। এর শুরুটা হয় ছোট ছোট জয় দিয়ে। তাহলে প্রশ্নটা হলো, আমরা কিভাবে নিজেদের দৈনন্দিন জীবনে বা কর্মক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে এই ছোট ছোট জয়ের মুহূর্তগুলো তৈরি করতে পারি, এমন মুহূর্ত যা ধীরে ধীরে আমাদের বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। এই ছোট জয়গুলোকে চিহ্নিত করা, সেগুলোকে উদযাপন করা এবং সেগুলোকে পরবর্তী পদক্ষেপের জ্বালানি হিসাবে ব্যবহার করার গুরুত্ব আসলে কতখানি। কারণ হয়তো বড় সাফল্যের রহস্য কোনো বিশাল লাফের মধ্যে নয়, বরং এই ছোট ছোট পরিকল্পিত পদক্ষেপগুলোর মধ্যেই লুকিয়ে আছে।